সবাইকে বিডি ডাইজেস্ট জয়যাত্রার অনুষ্ঠানে স্বাগতম। আপনারা জানেন আমরা সমসাময়িক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের বিভিন্ন রকমের বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে নিয়মিত হাজিরা দেই, যেন আপনাদের সাথে আমাদের যোগাযোগ স্থাপিত হয় এবং দেশের মানুষের সাথে আমরা আমাদের কথাগুলো তুলে ধরতে পারি। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম জঙ্গি বান্ধব ইউনূসের রাজাকার পুনর্বাসন প্রকল্প। এখন জঙ্গি বান্ধব না জঙ্গি বন্ধু, আমরা কেন এই ধরনের একটা শিরোনাম বেছে নিলাম? এই পরিস্থিতিতে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দুজন আলোচক। একজন হচ্ছেন সাইফুর রহমান মিশু, তিনি ব্লগার ও তথ্য প্রযুক্তিবিদ। আপনাদের সামনে উনি এর আগেও বহুবার এসেছেন। এবং আছেন আমাদের প্রিয় আমিনুল হক পলাশ, তিনি সাবেক কূটনৈতিক এবং নিরাপত্তা বিশ্লেষক। মিশু এবং পলাশ, আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগতম। মিশু এবং পলাশ, আমি ভাবছিলাম যে আমরা এই ধরনের একটা শিরোনাম কেন বেছে নিলাম মিশু? এটা তো যথেষ্ট যৌক্তিকতা আছে। আমরা দেখেছি 5ই আগস্টের পরে দেশের প্রত্যেকটা জঙ্গিকে জেল থেকে একেবারেই কোনো রকম আইন আদালতে তোয়াক্কা না করে মুক্ত করা হয়েছে। শীর্ষ সন্ত্রাসীদেরকে মুক্তি দেওয়া হয়েছে। জামাতের যে যুদ্ধাপরাধী রাজাকার, সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকারকে মুক্তি দেওয়া হয়েছে। তো এই মানে শিরোনামটা খুবই যুক্তিযুক্ত আমি মনে করি আসলে এই সময়ের প্রেক্ষাপটে। পলাশ, এটা কি জঙ্গি বান্ধব না জঙ্গি বন্ধু? আপা এই প্রথমে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা কিন্তু এবারই প্রথম না, বিভিন্ন সময় এরকম জঙ্গি বান্ধব বা আপনার মৌলবাদ বান্ধব সরকার আমরা আগেও দেখেছি। বাট ডক্টর ইউনূসের এই অবৈধ ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু আগের বলা যেতে পারে যে আগের সকল সীমা পার করে ফেলেছে তার এই বন্ধুত্বের হাত প্রসারিত করার দিক থেকে। সেক্ষেত্রে তাকে আর শুধুমাত্র জঙ্গি বান্ধবী না রেখে জঙ্গি বন্ধু বলাটাই যুক্তিযুক্ত হবে, কারণ সে দুই সাইড দিয়ে কাটছে। যে জিনিসটা বলে, সে একদিকে যেমন আপনার জঙ্গিদের মুক্তি দিচ্ছে, তাদেরকে প্রকাশ্যে সে কাজ করার সুযোগ দিচ্ছে, যুদ্ধাপরাধীদের পুনর্বাসিত করছে। একই সাথে আপনি খেয়াল করে দেখেন প্রতিনিয়ত কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধের স্মারক স্তম্ভগুলো ভাঙচুর করা হচ্ছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধর্ষণ করা হচ্ছে। সো তাকে জঙ্গি বন্ধু বা জঙ্গির পরম আত্মীয় হিসেবে আসলে সে আবির্ভূত হয়েছে এই সময়ে। মিশু, আমরা তো একদম 5ই আগস্টের আগেই দেখলাম যে আমাদের জননেত্রী শেখ হাসিনা যখন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানটা শুনেছেন, তিনি কিন্তু এই আন্দোলনের বা এই এনআরকির পিছনে কারা আছে উনি কিন্তু এটা নির্দিষ্টভাবে চিহ্নিত করতে পেরেছেন। এবং এটা যে আন্দোলনের নামে একটা ক্ষমতা দখলের ষড়যন্ত্র, এটা এবং পশ্চিমাদের একটা পাপেট গং এই কাজটা করছে, এ বিষয়ে কিন্তু তার কোনো সন্দেহ ছিল না। এবং এদের ষড়যন্ত্রে আমরা দেখেছি যে ধারাবাহিকভাবে অগ্নিসন্ত্রাস, লুটপাট এবং সর্বোপরি পুলিশ হত্যা হয়েছে। এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদেরকে তো কিভাবে হত্যা করা হয়েছে এবং হচ্ছে, সেটা তো ঠিকভাবে নিউজেও আসছে না, আমরা বিভিন্ন অল্টারনেটিভ মিডিয়া থেকে দেখতে পাচ্ছি। 71-এর পরাজয়ের যে প্রতিশোধ, সেটা নেওয়ার জন্য কি মনে হচ্ছে যে মিশু আমাদের এই জঙ্গি বন্ধু ইউনূস এসব কাজ করছেন? এবং সর্বোপরি এই কয়েকদিন আগে একজন চিহ্নিত যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামকেও খালাস দেওয়া হলো। আমি এই বিষয়ে আপনার একটা পর্যবেক্ষণ বা আপনার একটা সঠিক আলোকপাত শুনতে চাই, দর্শক শ্রোতাদের কাছে যেন আপনি তুলে ধরেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আবারও, আর যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আমরা তো প্রথম থেকে দেখেছি যে শুরু থেকে 5ই আগস্টের পর থেকে কি হয়েছে। জামাত পরিচালিত পশ্চিমা মদতপুষ্ট দখলদার ইউনূস সরকারের যে বৈশিষ্ট্য, তার মধ্যে সবচেয়ে বেশি লক্ষণীয় যা, তা হলো সংবিধান বা আইন আদালতের একেবারেই তোয়াক্কা করছে না তারা। তো তারা কি করেছে? তারা 21শে আগস্টের গের হত্যা মামলা সহ 10 লাখ অস্ত্র চোরাচালান মামলা এবং যাবতীয় যত জঙ্গিরা ছিল সবাইকে মুক্তি দিয়েছে। এখন আপনার যে প্রশ্ন যে আসলেই 71-এর যে প্রতিশোধ, সেটাই কি তাদের মূল লক্ষ্য ছিল কিনা, আমি বলবো অবশ্যই। এটা তো গত এই যে দিন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারকে মুক্তি দেওয়া হয়েছে সেদিন তো সেটা পরিষ্কার হয়ে গেছে। এখন প্রশ্ন আসে, এটা তো 5ই আগস্টের পরপরই করতে পারতো, কেন করেনি? এটা হচ্ছে আপনার নিশ্চয়ই মনে আছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার যে স্লোগানটি সাধারণ ছাত্রছাত্রীদের মুখে তুলে দেওয়া হয়েছিল খুব পরিকল্পিতভাবে। যখন সাধারণ মানুষ স্লোগানটি প্রত্যাখ্যান করেছিল, কিছুটা
প্রতিক্রিয়া এসেছিল, তখন তারা তার পরদিন একটা ন্যারেটিভ সেট করে, যে পরে একটি লাইন যুক্ত করে দেয় যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এটা হচ্ছে সাধারণ মানুষের পালস যখন বুঝতে পারে তখনই তারা একটু ব্যাকফুটে চলে যায়। 5ই আগস্টের পরপর তারা খুব পরিকল্পিতভাবে বেশ কিছু কাজ করেছে। তারা আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে পরিবর্তনের আলোচনা এনেছিল। হ্যাঁ? সেটাতে তারা দেখতে চেয়েছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি। তারা প্রচুর আমাদের মুক্তিযুদ্ধ সাথে সম্পর্কিত যে ভাস্কর্য, প্রমাণ ভাঙচুর করেছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখতে চেয়েছে। তারা এখন এই যে আমাদের ৭২ সংবিধান নিয়ে যে দীর্ঘ সময় যাবৎ আলোচনা করে যাচ্ছে, তারা তাদের ভাষ্যমতে ৭২ সংবিধান হচ্ছে ভারত থেকে নিয়ে আসা একটি সংবিধান, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে যেই ৭০ নির্বাচনে অ্যাবসলিউট মেজরিটি পেয়েছিল আওয়ামী লীগ, তাদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটই তো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া। এখন অনেকে প্রশ্ন করে যে 10 মাস কেন সময় নিল আজাহারকে মুক্তি দেওয়ার জন্য। আমার ব্যক্তিগত এখানে একটা পর্যবেক্ষণ আছে। এই 10 মাস এই সরকার খুব সূক্ষ্মভাবে দুটো কাজ করে সাধারণ মানুষের ভিতরে এক ধরনের ভীতি তৈরি করে দিয়েছে। প্রথম কাজ, তারা মবক্রেসিকে প্রমোট করেছে, যে কোনো সময় যে কোনো কাউকে আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর বলে হামলা করা যাবে, হত্যা করা যাবে, এবং ভাঙচুর তো লুটপাট তো আছে, সেটা করা যাবে। এতে করে কি হয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষের যে মানুষগুলো, মুক্তিযুদ্ধের পক্ষের কেউ এই যে আজহারের মুক্তি দিলে যে প্রতিক্রিয়াটা আসবে সাধারণ মানুষের কাছ থেকে, সেই প্রতিক্রিয়াটাকে আগেই বন্ধ করে দেওয়ার জন্য এই ধরনের একটা মাইন্ড, মানুষকে মনের ভিতরে একটা ভীতি ঢুকিয়ে দেওয়ার কাজটা 10 মাস যাবত করেছে। পাশাপাশি আরেকটা কাজ করেছে তারা, যে কাজটা হয়তো অনেকে খেয়াল করছে না কিংবা লক্ষ্য করছে না। এটা একটা ভয়ানক রাজনৈতিক গেম। আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে প্রায় 250 আন্দোলন হয়েছে বাংলাদেশে। এই আন্দোলনটা একটা মাইন্ড গেম আমি মনে করি। এই আন্দোলনগুলো করে 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 সাধারণ মানুষের ভিতরে আন্দোলন কিংবা যে কোনো কিছু জনদুর্ভোগ তৈরি করে, এই যে কোনো একটা প্রোটেস্ট হবে, যে কোনো একটা প্রতিবাদ সভা হবে, সেটার বিরুদ্ধে মানুষকে একদম বিরক্ত করে ফেলেছে। যার ফলে মানে আন্দোলন জিনিসটাকে এতটাই ডাল ভাত করে ফেলেছে তারা, এটা খুব কৌশলে, যাতে করে এই যে আজহারকে মুক্তি দেওয়ার পরে যদি সাধারণ মানুষ ফুঁসে উঠে একটা আন্দোলনের প্রতি, মানে আন্দোলনে জড়ো হতে চায়, সেটাতে আগ্রহ যাতে হারিয়ে ফেলে। কারণ 10 জন মানুষ আন্দোলন কিভাবে হয়, 10 জন মানুষ, আমরা জানি আমাদের শাহবাগ আন্দোলন কিরকম হয়েছে। শুরুতে কিছু মানুষ যে শাহবাগে দাঁড়িয়েছে, তারপর পুরো দেশের মানুষ ফুঁসে উঠে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এখানে একটা ব্যাপার, মুক্তিযুদ্ধকে খুব শক্তভাবে ধারণ করে এরকম যদি 10 জন মানুষ শাহবাগে কিংবা বাংলাদেশের যে কোনো মানে প্রান্তে যেয়ে দাঁড়ায়, অন্য সাধারণ মানুষের সেই আন্দোলনের প্রতি আগ্রহ জানার জন্য এই আগ্রহটা নষ্ট করে ফেলেছে সেই 15 আন্দোলনের মাধ্যমে। মানুষ এতটাই বিরক্ত, ঢাকা শহরে আন্দোলন প্রতিদিন 3-4টা সভা সমাবেশ আন্দোলন করে করে মানুষকে পিষিয়ে রেখেছে এমনভাবে যে আপনি কিংবা যে বাংলাদেশের একজন মানুষ যদি একজন মানুষও যে দাঁড়িয়ে বলে যে এইটার প্রতিবাদ জানায়, সেটা প্রতি যাতে মানুষের আগ্রহ না থাকে, মানুষ যাতে মানসিকভাবে এটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, এই দুটো ভয়ানক কাজ তারা করেছে মানুষ মানসিকভাবে এই প্রতিবাদ। এই কারণে 10 মাস পরে এসে তারা এই কাজটা করেছে। এই 10 মাস শুধু এই সময়টা নিয়েছে বলে আমি মনে করি। পলাশ, এই আজহারকে তো ছেড়েছে, আজহারকে ছাড়ার দিন মানে আজহারের যখন কেসগুলা খালাস করেছে বা কিছু করেছে, তখন আপনি কি খেয়াল করেছেন যে তারেক রহমানের কেসকেও তারা সেই মুহূর্তে খালাস করেছে? তারেক রহমানের বিরুদ্ধে যেসব কেস ছিল, 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলা, 10 ট্রাক অস্ত্র মামলা, এগুলাও তারা সেই একই দিনে খালাস করে দিয়েছে। এটা কি আপনার জানা আছে? জি, এটা আমি খেয়াল করেছি। এটা আচ্ছা পলাশ, আমি আপনাকে এই বিষয়ে তো কথা বলতে বলবোই, সেই সাথে মানুষের যেহেতু মেমোরিটা শর্ট থাকে, মানুষ ভুলে যায়, আমরা প্রতিনিয়ত এত ইনফরমেশন গ্যাদার করতে থাকি, আমরা ভুলে যেতে থাকি। আপনি আমাদেরকে সেই সাথে একটু এই যে 71-এর রাজাকার আজহার, হ্যাঁ, সে যা করেছে সেই অপরাধের কিঞ্চিত মানুষকে একটু মনে করিয়ে দিবেন, এটা আপনার প্রতি আমার অনুরোধ। ধন্যবাদ আপা। আপনি যে জিনিসটা বললেন যে একই দিনে আপনার হচ্ছে বিএনপির নেতা তারেক রহমানের কিছু মামলা করা হয়েছে, যেদিন হচ্ছে আজহারকে মুক্তি দেওয়া হয়েছে, যুদ্ধাপরাধী আজহারকে মুক্তি দেওয়া হয়েছে,
ঠিক যেদিন আজাহার এবং পুরো জিনিসটাই ঘটেছে কিন্তু প্রচন্ড দ্রুততার সাথে। আগের দিন কোর্ট থেকে মুক্তি পাওয়ার তার ঠিক পরদিনই হচ্ছে আপনি রেলগেট থেকে মুক্তি পেয়েছে সে, এবং সে শাহবাগে এসেছে একটা বিশাল সংবর্ধনা নিয়েছে। ঠিক একই দিনে আরেকটা করুণ ঘটনাও ঘটেছে। একজন বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগম আনু, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, দীর্ঘ সময় অধ্যাপনা করেছেন, এবং তার পুরো মানে ফুল ফ্যামিলি কিন্তু ওনার বীরের ফ্যামিলি। তা ওনার বোন মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার ভাই খুবই রিনাউন্ড মুক্তিযোদ্ধা ছিলেন। তো যিনি হচ্ছে আপনার 35 বছর অধ্যাপনা করলেন, একই সাথে উনি পিএসসি মেম্বার ছিলেন, বুয়েটের সিনেট সদস্য ছিলেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, 80 বছরের একজন বৃদ্ধই বলা যেতে পারে। উনি তার দাপ্তরিক কাজে আপনার বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, ওনাকে গ্রেফতার করা হয়েছে। তিনটা কথা আমি একই সাথে বললাম কেন, কারণ আমরা কিন্তু খুবই ইজি ভাবে, বিশেষ করে বিগত আওয়ামী লীগ সময়ের 16 বছর 16.5 বছরে এই জিনিসগুলো বলার, এই নেগেটিভটা অনেকবার শুনেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে, আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে কুক্ষিগত করেছে। আপনি আজকে এই অবস্থায় এসে খেয়াল করে দেখেন যে আমরা একই দিনে একজন চিহ্নিত যুদ্ধাপরাধী আমাদের আবেগে শাহবাগে সে হচ্ছে সংবর্ধনা নিচ্ছে, ঠিক একই দিনে একজন বীর মুক্তিযোদ্ধা যাকে মিথ্যা মামলায় আপনার কারাগারে নেওয়া হচ্ছে, এবং পাশাপাশি দেশের একটা বৃহত্তম দল, অন্যতম বড় একটা দল, যারা নিজেদেরকে দাবি করে তাদের দলের মুক্তিযোদ্ধার সংখ্যা নাকি অনেক বেশি, যারা দাবি করে তারাও মুক্তিযোদ্ধার রাজনীতিকে ধারণ করে, তাদেরকে হচ্ছে আপনার একটা স্টেক দেওয়ার মাধ্যমে আপনার মুখটা বন্ধ করে রাখা হয়েছে। এবং এই পুরো সিনারিওটা কিন্তু শুধুমাত্র আজকে যেমন একটা চিত্রায়িত হয়েছে, খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে, এই জিনিসটা কিন্তু হচ্ছে পিরিয়ডিক্যালি আগেও হয়েছে। আমরা আওয়ামী লীগ নেতা তোফায়েল ভাইয়ের একটা হচ্ছে সাক্ষাৎকারে কিন্তু হচ্ছে উনি বলেছিলেন যে ওনাকে একবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছিল মাও ফেরিঘাটে, উনি হচ্ছে আপনার জেলের ভ্যানে ছিলেন, তার পাশে হচ্ছে মতিউর রহমান নিজামী, চিহ্নিত যুদ্ধাপরাধী, তার গাড়িতে বাংলাদেশের ফ্ল্যাগ ছিল। তো একজন বীর মুক্তিযোদ্ধা যাদের নেতৃত্বে এই দেশে এসেছে, সেই জিনিসটা কিন্তু বিএনপি জামাত সরকারের সময়ে বর্তমানে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি তার ঠিক একই চিত্র তখনও হয়েছে ওই 2001 থেকে 6 মেয়াদে। আমরা আরেকটু যদি পিছনে ফিরে যাই, এই চিহ্নিত যুদ্ধাপরাধী যারা ছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পর এই 9 মাস আমাদের দেশকে রক্তাক্ত করেছে, আমাদের 30 লক্ষ মানুষকে হত্যার পিছনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যারা আমাদের 4 লক্ষ মা বোনকে নির্যাতনের পিছনে অন্যতম দায়ী ছিল, যারা প্রত্যেকেই তাদের প্রাণের মায়ে স্বাধীনতার পরেই কিন্তু হচ্ছে তাদের অনেকেই দেশ ছেড়ে চলে গিয়েছিল, তারা প্রত্যেকটাই কিন্তু পুনর্বাসিত হয়েছে যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসতেন। আমি এই বিষয়টা এখানে এই কারণেই বললাম, আমাদের যে প্রথম প্রশ্নটা ছিল যে কেন আপনার হচ্ছে জঙ্গি বন্ধু ইউনূসকে কেন বলা হচ্ছে, বা ইউনূস কেন হচ্ছে আসলে জঙ্গিদের প্রমোট করছে। আপনি দেখেন বাংলাদেশের মানে আমার রাজনৈতিক প্যারামিটারে রাজনীতির দুইটা আদর্শিক ধারায় আমরা সবসময় দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, এবং বাস্তবিক অর্থেই যে কথা বলুক না কেন বিগত 10 মাসে এটা আরো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে মানুষজনের কাছে যে আক্ষরিক অর্থেই কেবলমাত্র এবং একমাত্র আওয়ামী লীগ এই আদর্শটা ধারণ করে, এবং তার সাথে যে বামপন্থী বা অন্য দলগুলো আছে তাদেরকে একটা কাইন্ড অফ শিল্ড আপনার হচ্ছে প্রদান করে, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে হলেও রাজনীতিটা করতে পারে তাদের সময়। কিন্তু এর বাইরে যে হচ্ছে বৃহৎ রাজনৈতিক গোষ্ঠী আছে, তাদের মূল সূত্র হচ্ছে কিন্তু হচ্ছে আপনার এই যুদ্ধাপরাধীদের দল, ইসলামপন্থীদের দল, জঙ্গিদের দল। তো তারা ওই অংশটাকে কানেক্ট করার জন্য তারা সবসময় হচ্ছে সাথে রাখে। ঠিক সেম কাজটাই কিন্তু হচ্ছে ইউনূসও করছে, কারণ ইউনূস খুব ভালো করেই জানে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বহিঃশক্তির সহায়তায় সে এখানে এসেছে, এখানে তাকে টিকে থাকতে হলে কিন্তু তার হচ্ছে একটা আপনার সাপোর্ট লাগবে, একটা মাস সাপোর্ট লাগবে, একটা মব সাপোর্ট লাগবে, যে মবক্রেসির কথা আমরা বলছি। তো সেটা কোনো পলিটিক্যাল জায়গা থেকে না আসার যেহেতু সে পাবে না, কারণ তার সে পলিটিক্স করতে গিয়ে ইতিপূর্বে সে ব্যর্থ হয়েছে, তার আক্ষরিক করতেই সেরকম কোন ধরনের হচ্ছে কানেক্টিভিটি এই দেশের আপামর জনসাধারণের সাথে কখনোই ছিল না, না রাজনৈতিক ভাবে না অন্য কোনো ফর্মে। তো সে এই কারণেই যে এই জঙ্গি গোষ্ঠী এই উগ্রবাদ অংশটাকে কানেক্ট করা অ্যাপারেন্টলি সহজ, এবং সে এই কারণেই কিন্তু তার এই জঙ্গি বান্ধব রূপটা আরো দৃঢ়ভাবে সামনে এসেছে। এখন এই জায়গায় আসলে হচ্ছে এই জিনিসটা না হওয়ার পিছনে কি হইতে পারতো, যারা নিজেদেরকে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের দল দাবি করে, আপনি খেয়াল করেছেন একটা শব্দ কিন্তু তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আসে নাই যে একজন চিহ্নিত যুদ্ধাপরাধীদের
কে আপনার ছেড়ে দেওয়া হয়েছে, তারা কেউ কিন্তু একটা কথা বলে নাই। যে পয়েন্টটা আপনি খুব ভালোভাবেই বলেছেন, কারণ তাদেরকে একটা স্টেক, ওই যে আপনার বানরের রুটি ভাগ করার মতো তাদেরকে একটা ধরায় দেওয়া হয়েছে যে তোমাদের কিছু মামলা তো হচ্ছে বাতিল করলাম, তোমাদের তারেক রহমানের দেশে ফিরে আসার ব্যবস্থা আমরা করব, বাট তোমরা হচ্ছে মেনে নাও। তো বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের চেতনার প্রতি যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের দল দাবি করে, সেই বিএনপি কিন্তু বারংবার এই মেনে নেওয়া, এই আপোষ করা, যে কারণে তাদের ওই নৈতিক জায়গাটা এখন নেই, আগেও ছিল না। মিশু ভাই এখানে আছেন, আপনারা দেখেন এই শাহবাগের গণজাগরণ মঞ্চের সময় হচ্ছে আমরা কি দেখেছি। শাহবাগের গণজাগরণ মঞ্চে যখন হচ্ছে দেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের এই জন বিস্ফোরণের সময়, সেখানে কিন্তু হচ্ছে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দল বা অন্যরা আসবো কি আসবো না, আসবো কি আসবো না, এই একটা দুটোনা ছিল। ব্যক্তিগতভাবে তাদের অনেকে কিন্তু হচ্ছে পার্টিসিপেট করেছে, কিন্তু দলীয়ভাবে তাদের সিদ্ধান্তটা কি হবে, তারা আসবে কিনা, তারা জোরে সোরে এই বিচারের দাবিটা করবে কিনা, তারা কিন্তু এই দ্বিধায় কিছুদিন ভুগলো। ঠিক যখনই আপনার হেফাজতে ইসলাম তাদের এই শাহবাগে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে হচ্ছে আপনার নাস্তিক দাবি করে, তাদেরকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে যখন হচ্ছে একটা কাউন্টার ফোর্স তৈরি করলো, যখন হেফাজতের 5ই মে আপনার সমাবেশ করলো, যখন সেখানে হচ্ছে একটা সরকার পরিবর্তনের একটা বাতাস, মানে অ্যাপারেন্টলি একটা হচ্ছে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছিল বলে মনে হচ্ছিল, ঠিক তখনই কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়া সারা তার সকল কর্মী সমর্থকদের রাজপথে নেমে এসে হেফাজতের পক্ষে দায়িত্বে নির্দেশনা দিয়েছিলেন। বিএনপি নেতা কর্মীরা খাবার থেকে শুরু করে আনুষঙ্গিক সকল সাপোর্ট নিয়ে সে জায়গায় গিয়েছিলেন। আমি এই কথাটা এই কারণে আরো বললাম, মূলত এই কারণেই, আপনি দেখেন যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দল দাবি করে, তারা বিভিন্ন সময়ে তাদের ক্ষমতায় যাওয়ার রাস্তা পরিষ্কার রাখার জন্য, তাদের মাঠ পর্যায়ের মাঠের শক্তিটাকে বৃদ্ধি করার জন্য, আমরা তো তারেক রহমান কথা বললেন, তারেক রহমান নিজেও তো ঘোষণা দিয়েছে হচ্ছে আপনার ছাত্র দল এবং শিবির হচ্ছে একই মায়ের পেটের দুই ভাই। তো যারা নিজেদেরকে এই ভ্রাতৃত্বের বন্ধনে একবার আবদ্ধ করে ফেলেছে, তারা চাইলেও তো আসলে হচ্ছে এই বন্ধন ছুটতে পারে না। আমরা বিভিন্ন সময় এই গত 10 মাসে কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন আপনার ক্যাম্পাসে হচ্ছে অলরেডি ছাত্র দল এবং ছাত্র শিবিরের মাঝে বিভিন্ন দলের ক্লেশ হচ্ছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, যখন এই এটিএম আজহারুল ইসলামের রায় পরবর্তী সময়ে ছোট পরিসরেও যে আপনার হচ্ছে প্রতিবাদ গুলা হয়েছে, বিভিন্ন বামপন্থী সংগঠনগুলো বিভিন্ন আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে করেছে, তাদের উপর যখন হচ্ছে আপনার শিবির চিহ্নিত ভাবে গিয়ে হামলা করেছে, তখন কিন্তু এই ছাত্রদল তারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদের এখন অবস্থান আছে, তারা কিন্তু একটা টু শব্দ করে নাই। তো তারা সেই নৈতিক জোরটা হারিয়ে ফেলছে শুধুমাত্র ক্ষুদ্র হালুয়া রুটির ভাগ পাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য। তো এই কারণেই যে যারাই বাংলাদেশের পার্সপেক্টিভে যখনই নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দাবি করে, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুবই দৃশ্যমান। আমরা 75 পরবর্তী সময় থেকে বাংলাদেশের রাজনৈতিক প্যারামিটারে কারা এই যুদ্ধপরদেরকে হচ্ছে পুনর্বাসন করেছে, কারা তাদেরকে আশ্রয় করে ক্ষমতায় গিয়েছে, কারা বিভিন্ন সময় হচ্ছে আপোষ করেছে, সেই জিনিসটা হচ্ছে আরো দৃশ্যমান মানুষজনের কাছে, এবং এই সময় এসেছে আরো দৃশ্যমান হচ্ছে। এখন হচ্ছে আপনি যে এটা আজহারুল ইসলামের হচ্ছে প্রসঙ্গে একটু আসি। দেখেন, যখন হচ্ছে ট্রাইব্যুনাল কাজ শুরু করে 2010 সালে, শুরুতে যে 36 জন চিহ্নিত যুদ্ধাপরাধী, যাদের বিরুদ্ধে দালিলিক প্রমাণ রয়েছে, যাদের বিরুদ্ধে হচ্ছে সাক্ষ্য রয়েছে, যাদের তারা মুক্তিযুদ্ধকালীন সময়ে যে অঞ্চলে সক্রিয় ছিল, সেই অঞ্চলের জীবিত মানুষ, তাদের দ্বারা নির্যাতিত মানুষ, মুক্তিযোদ্ধা, তাদের দ্বারা হচ্ছে ধর্ষিত মানুষজন, তাদের সহায়তা যারা ধর্ষিত হচ্ছে, সেই মানুষগুলা এরকম দৃশ্যমান প্রত্যক্ষ সাক্ষ্যের মাধ্যমে কিন্তু আপনার 36 জনের নাম শুরুতে তালিকাভুক্ত করা হয়েছিল। এই এটিএম আজহারুল ইসলাম হচ্ছে তাদের মাঝে অন্যতম, একজন না, তাদের মাঝে অন্যতম বলছে এই কারণে, কারণ তার বেড়ে ওঠা হচ্ছে রংপুরে কারমাইকেল কলেজের আপনার হচ্ছে পড়াশোনা করেছে, এবং তখন সেই ইসলামী ছাত্র সংঘের, অর্থাৎ এই মুক্তিযুদ্ধ পূর্বকালীন সময় সেই ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিল। তার নেতৃত্বে হচ্ছে আপনার 70 জনের হচ্ছে একটা বাহিনী ছিল, যারা এই ইসলামী আপনার রংপুরের হচ্ছে টাউন হলে যারা নিয়মিত ভাবে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে সদ্যযুদ্ধের মানুষদের ধরে নিয়ে নির্যাতন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে। এর পরবর্তীতে যখন হচ্ছে আপনার পাকিস্তান আলবদর বাহিনীকে হচ্ছে মিলিশিয়া বাহিনী গঠন হিসেবে স্বীকৃতি দিল আগস্ট মাসে, তখন রংপুরে হচ্ছে আপনার যে আপনার আলোচনা অনুষ্ঠানটা হয়েছিল, ওই বদর বাহিনীর কি বলে অভিষেক অনুষ্ঠান যেটা ছিল, সেটাতে সভাপতিত্ব করেছিল হচ্ছে এই আজহার। তো যখন হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে যখন তাদের পরাজয় নিশ্চিত হয়, সেই আজহার তোমার রংপুর থেকে
প্রাথমিকভাবে ঢাকায় চলে আসে। ঢাকায় চলে এসে আমাদের 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবীদের হচ্ছে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে তার সক্রিয় অংশগ্রহণ ছিল, যার দালিলিক প্রমাণ রয়েছে। এবং পরবর্তীতে যুদ্ধ পরবর্তী সময় হচ্ছে সে সৌদি আরবে পালিয়ে যান, সেখানে সে অবস্থান করে। এবং যেটা আমার আগে বক্তব্যে বলেছিলাম যে যখনই এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অর্থাৎ আওয়ামী লীগকে যখনই ক্ষমতার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, তখনই কিন্তু তারা সারা বিশ্ব থেকে যে যেখানে ছিল সেখান থেকে এসে হচ্ছে তাদের পুনরায় বাংলাদেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে। ঠিক একইভাবে আজহার 75 পরবর্তী সময় হচ্ছে দেশে সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। আবারও যখন হচ্ছে মতিউর আপনার গোলাম আজমের মাধ্যমে বাংলাদেশে জামাতে ইসলামের রাজনীতি জিয়াউর রহমানের প্রত্যক্ষ সহায়তায় পুনর্বাসিত হয়েছে, তখন সে রাজনীতি করেছে। সে প্রথমে ঢাকা মহানগরের হচ্ছে আপনার আমির ছিল, তারপরে হচ্ছে জামাত ইসলামের কেন্দ্রীয় পর্যায়ের সিনিয়র সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল হয়েছে। এই আজহারুল ইসলামের রিটেন হচ্ছে দালিলিক প্রমাণ রয়েছে যুদ্ধাপরাধী এসে তার কার্যক্রমের, এবং যাদেরকে এই যুদ্ধাপরাধীর বিচারের আওতায় আনার জন্য হচ্ছে ইনিশিয়ালি তালিকাবদ্ধ করা হয়েছিল, সে ছিল হচ্ছে তাদের একজন। এবং তার বিচারটা কিন্তু হচ্ছে যখন ট্রাইব্যুনালে খুবই সাক্ষ্য প্রমাণের মাধ্যমে হচ্ছে প্রমাণিত হয়েছে। এই আজহার যখন হচ্ছে আপনার 2010 সালে যখন ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে, এবং ইনিশিয়ালি ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে যখন হচ্ছে কার্যক্রম আস্তে আস্তে 2012 সালের দিকে যখন হচ্ছে একে একে যুদ্ধাপরাধীদের হচ্ছে গ্রেফতার করা শুরু হয়েছে, তখন এই আজহারুল ইসলাম বলেছিল যে আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করার মাধ্যমে দেশকে রাজনৈতিক ভাবে হচ্ছে বিমুক্ত করার চেষ্টা করছে। এবং আপনার হচ্ছে 2001 থেকে 2006 সালে যখন হচ্ছে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা ছিল, তখন এই আজহারুল ইসলাম বলেছিল যে যারা পাকিস্তানের সিনিয়র যারা হচ্ছে মিলিটারি অফিসার আছে, হ্যাঁ, তাদেরকে বাংলাদেশে ডেকে এনে সংবর্ধনা দেওয়া উচিত। তো তার মনন এবং মনোবৃত্তি, তার ভিতরে কখনোই কিন্তু ন্যূনতম অনুতাপ কখনোই ছিল না, থাকার কোনো কারণই নেই। কারণ এটা তাদের হচ্ছে মন থেকে লালন করে বাংলাদেশ বিরোধী এই সত্তাটা, যেটা তার পরবর্তী রাজনৈতিক জীবনে আমরা বারবার দেখতে পেয়েছি। তো এরকম একটা চিহ্নিত যুদ্ধাপরাধীকে আজকে মুক্তি দেওয়া হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আপনি মিশু ভাই যে পয়েন্টটা বলছিলেন যে কেন আসলে, উনি খুব ঠিকভাবে জিনিসটা অ্যাড্রেস করেছেন যে কেন আসলে এরকম চিহ্নিত যুদ্ধাপরাধী থেকে মুক্ত দেওয়ার পরেও আমরা একটা যুদ্ধাপরাধীর আপনার সাজা, আমাদের কাঙ্ক্ষিত সাজা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়ার কারণে, যাবজ্জীবন হওয়ার কারণে হচ্ছে শাহবাগে একটা বিশাল আপনার হচ্ছে জাগরণ তৈরি হয়েছিল। কিন্তু আজকে একটা চিহ্নিত যুদ্ধাপরাধী, তাকে ছেড়ে দেওয়ার পরেও কোনো ধরনের আন্দোলন হয় নাই, বড় পরিসরে কোনো ধরনের আন্দোলন হয় নাই। সেই প্রেক্ষাপটটা কিন্তু, যেটা বিশ্বভাই খুব চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন, এই আপনার হচ্ছে 10 মাসে হচ্ছে তৈরি করা হয়েছে। এবং তার সর্বশেষ এই দর্শনটা ছিল হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এবং একই সাথে হচ্ছে তার কার্যক্রম সাইবার স্পেসেও কিন্তু হচ্ছে আপনার নিষিদ্ধ করা হয়েছে। তার ফলে যারা এই আজহারের মুক্তির বিরুদ্ধে কথা বলবে, যারা এই আন্দোলনে নামবে, তাদেরকেও কিন্তু হচ্ছে আপনার আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ দোসর এই ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে হচ্ছে আপনার আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া তৈরি করার পরেই কিন্তু তারা হচ্ছে আজহারকে মুক্তি দিয়েছে। তো এই পর্যন্ত আসলে হচ্ছে যে মানে আমাদের আজকে যখনই কথা বলছি, আমার দুঃখ লাগে এই কারণে যে একজন যুদ্ধাপরাধী নিয়ে কথা বলছে যে হচ্ছে বাংলাদেশ সংবর্ধনা নিচ্ছে। একটা বার আবার চিন্তা করে দেখেন তো আমাদের আনোয়ারা ম্যাডামের কিরকম মনে হচ্ছে, উনি এখন আজকে কারাগারের অন্তঃপ্রকোষ্ঠে আছেন। তো এটা হচ্ছে আমাদের নিয়তি, এটা আমাদের জাতির জন্য একটা অভিশাপ। পলাশ, আপনি তো খুব সুন্দর বললেন। আমার কাছে যেটা মনে হলো আর কি, যে আমরা তো সেই 5ই আগস্ট থেকে দেখেছি এটা একটা, মানে কি বলবো, একটা ছাতার নিচে সবাইকে একীভূত করার যে একটা প্রক্রিয়া। দেখেন, জামাত শিবিরের নিবন্ধন না থাকার কারণে খেলাফতের মজলিসের আন্ডারে তারা ইসলামী সব দলগুলো একটা ঐক্যের মাধ্যমে তাদের বিভিন্ন মতামত জ্ঞাপন করেছে জঙ্গি বান্ধব ইউনূসের কাছে। তো জামাত শিবির ছাড়া যে অন্যান্য উগ্রবাদী ইসলামী দল এবং নিষিদ্ধ ঘোষিত যেসব জঙ্গি সংগঠন আমরা সম্পৃক্ততা জানি আর কি, যে আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি ইত্যাদি ইত্যাদি, মিশু, এগুলা নিয়ে কি আপনার কাছে কোনো পরিষ্কার ধারণা আছে বা পরিষ্কার তথ্য আছে যে তারা কিভাবে একীভূত হচ্ছে এবং কিভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক কাজ করে যাচ্ছে? এটা তো আসলে খুব পরিষ্কার ধারণা দেওয়ার জন্য কিছু বলার বাকি রাখেনি। তারা নিজেরাই সরাসরি প্রমাণ করেছে নিজেদের সাক্ষ্য প্রমাণের মাধ্যমে, নিজেরাই বিভিন্ন সময় বলেছে, প্রকাশ করেছে। এবং এখানে যেমন ধরেন ক্ষমতা দখলের পরপরই আমরা দেখেছি 5ই আগস্টের পরে বঙ্গভবনে ডাকা হয়েছে কাদেরকে, হেফাজত, চরমোনাই,
হ্যাঁ, বিএনপিকে ডাকা হয়েছে, বিএনপি একটা বড় রাজনৈতিক দল। হ্যাঁ, পাশাপাশি এই যে খেলাফত মজলিসের নামে এদের সবাইকে ডেকে এনে তারা কি করলো, তারা তাদের কাছ থেকে, এবং সবচেয়ে মানে মূল পয়েন্ট, যে সময় 5ই আগস্টের সেনাপ্রধান বক্তব্য দিল, প্রথমেই জামাতের আমিরের কথা বলা হলো। হ্যাঁ, যেই মুহূর্তে, ওই মুহূর্তে পর্যন্ত বাংলাদেশে জামাত একটি নিষিদ্ধ দল, এবং এখন পর্যন্ত জামাত একটি অনিবন্ধিত দল, যাদের নির্বাচন করার কোনো ক্ষমতা নাই। ভালো কথা। এর বাইরে আমরা কি দেখেছি, মানে ওভার দ্য টাইম আমরা কি দেখেছি, যে বিবিসিতে আমরা রিপোর্ট দেখেছি যে হিজবুত তাহরীর মুখপাত্র এসে মিডিয়ার সামনে প্রকাশ্যে বলেছে তাদের এই আন্দোলনে কি ভূমিকাটা ছিল, ঠিক না? তারা বলেছে যে তারা তাদের পরিচয় গোপন করে তাদের কর্মীদেরকে এখানে সক্রিয় করেছে। তো হিজবুত তাহরীর একটি নিষিদ্ধ সংগঠন। হিজবুত তাহরীর শুধু বাংলাদেশে না, বিশ্বের অনেক দেশে নিষিদ্ধ সংগঠন। তাদের জঙ্গি তৎপরতা, জঙ্গি বান্ধব কার্যক্রমের কারণেই। হ্যাঁ, তো এই যে সবাইকে একই ছাতার নিচে আসার যে প্রশ্নটা আপনি করলেন, এরা কি করেছে? এরা জুলাই থেকে অগস্টের 5 তারিখ পর্যন্ত হাজার হাজার পুলিশ হত্যা করেছে, এবং তারা বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনা, যেগুলো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, সেতু ভবন, আমাদের বিটিভি ভবন, মেট্রো রেল, এগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এবং এগুলো তো সাধারণ মানুষের পক্ষে এভাবে জ্বালানো সম্ভব না, এভাবে পোড়ানো সম্ভব, এভাবে ধ্বংস করা সম্ভব না। এখানে গান মানে গান পাউডার ছিল ডেফিনেটলি, এখানে খুব ভয়ানক আর্মস অ্যামুনিশন ইউজ করা হয়েছে, না হলে এভাবে সম্ভব না এটা। এবং সেটা করার জন্য প্রশিক্ষিত জঙ্গিদের দ্বারা এটা করা সম্ভব। প্রশিক্ষিত জঙ্গিরা, তার মানে একই ছাতার নিচে সেই সময় এসে দাঁড়িয়েছিল। কি করার? তাদের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা। শেখ হাসিনাকে হত্যা করতে পারলে তারা বাংলাদেশে তাদের একটি যে জঙ্গি রাষ্ট্র কায়েম করার, সেটা খুব সহজে করে ফেলতে পারতো, কিংবা করা সম্ভব। এবং এখন যা হচ্ছে, আমরা কি দেখছি? আমরা কি দেখিনি যে হিজবুত তাহরীর প্রকাশ্য ঘোষণা দিয়ে খেলাফতের পক্ষে মাঠে নেমে আন্দোলন করেছে 5ই আগস্টের পরে? আমরা কি দেখিনি যে আপনার বিভিন্ন এই খেলাফতে মজলিস বলেন, চরমোনাই বলেন, এদের যে সমাবেশগুলো, সেগুলো থেকে কিভাবে হুঙ্কার দেওয়া হয়েছে, কি হুঙ্কারগুলো দিয়েছে, যে এখানে অবশ্যই শরিয়া আইন চালু করতেই হবে এই দেশে, এর কোনো বিকল্প নাই। তো এরা যখন জোট করবে জামাতের সাথে, তারা যে এই যে জোটটা করতে চাচ্ছে কিংবা বলতেছে তারা জোট, আমার ধারণা তাদের ভেতর ক্ষমতার জন্য এরা এদের ধর্মীয় আকীদার ক্ষেত্রে যেসব বিতর্ক তাদের ভেতরে, সেটা একেবারে দেখানো জিনিস। ক্ষমতার জন্য তারা সবসময় একজোট হয়ে যাবে। যখন ক্ষমতার দরকার হবে তখন তারা একত্র হয়ে কাজ করবে। এবং যেহেতু ক্ষমতার জন্য একজোট হবে, তখন তারা এই যে কথাগুলো বলতেছে যে এখানে বাংলাদেশে শরিয়া আইন চালু হতে হবে, এখানে যে নারী বিদ্বেষী যে বক্তব্যগুলো তারা দিচ্ছে, এই বক্তব্যগুলো তখন তারা ইমপ্লিমেন্ট করবে। এগুলো তো এখনো বক্তব্যের মধ্যে আছে। ক্ষমতা পুরোপুরি অফিসিয়ালি যখন টেক ওভার করবে, তখন তারা এগুলো ইমপ্লিমেন্ট করবে। এটা যে আপনাকে ইতিমধ্যে কি মিশু অনেকটা ইমপ্লিমেন্ট হয়নি? তারা 17 লাখ নারীকে বেকার করেছে, তাদের অনেক কিছু ইমপ্লিমেন্ট হয়ে গেছে ইতিমধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে আমি খুব অরাজনৈতিক কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি, ওনারা মানে নারীরা সন্ধ্যার পরে এখন ঘর থেকে বের হতে ভয় পান। কেন? আমরা কি দেখিনি উত্তরায় একজন নারীকে কিভাবে কোপানো হয়েছে? আমরা কি দেখি এর মধ্যে কি আমরা বিভিন্ন ভিডিও দেখিনি? আমরা কি দেখিনি যে এই যে আপনার এখনো 1 সপ্তাহ হয়নি, হ্যাঁ, এই যে হিন্দু বাড়ি, 18টা হিন্দু বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া গোষ্ঠীর, হ্যাঁ, সেটা কি কারণ? সেখানে কি আওয়ামী লীগ খুঁজতে গিয়েছিল? তা কিন্তু না। কিন্তু একটা ছোট বিএনপির একজনের ইস্যু ক্রিয়েট করে যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনটা চালানো হয়েছে, এবং সিস্টেমেটিক্যালি, এগুলো খুব সিস্টেমেটিক কাজ। এগুলো কিন্তু হুট করে যে হয় না। হুট করে যে আপনি একটা ঘর ভাঙতে পারবেন, পুড়িয়ে দিতে পারবেন না, কিংবা এই হারে মানে ধ্বংস লীলা চালাতে পারবেন না। এখন আসেন, আমরা কি দেখিনি যে
এই যে আপনার হিজবুত তাহরীর এই সরকারের কাছে তাদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেছে। সরকার কি এ নিয়ে কিছু বলেছে? বলেনি। আমরা দেখেছি যে আপনার কি যেন নাম, একজন জসিমউদ্দিন রহমানী একটা বক্তব্য দিয়েছে যে সে নিয়মিত সে বক্তব্য দিয়ে যাচ্ছে এবং সে প্রকাশ্যে বলছে যে সে কিন্তু ওয়াচ করছে নিয়মিত, সে কিন্তু ওয়াচ করছে, মানে সবগুলো তো সামনে আসে না। সে গতকাল আমি যে ভিডিওটা দেখলাম সে বলছে যে ব্লগাররা সে জেলে থাকা অবস্থার কারণে অনেকে বেঁচে গেছে, সে জেলে না থাকলে একজনকেও সে বাঁচতে দিত না। এক্স্যাক্টলি। এবং তাকে জেলখানায় নাকি মানুষজন জিজ্ঞেস করতো যে মানে নেক্সট কে, তার মানে সে জেলে বসেও এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতো, তার হাতে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ ছিল। এবং সেই চিহ্নিত জঙ্গিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়াটা আমরা দেখেছি সেনাবাহিনীর এছাড়া আমরা রাজশাহীতে দেখেছি যে কারাগার থেকে মব ক্রিয়েট করে, কারাগার থেকে লাইভ করে একজন জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে, আমরা তো সেটা দেখেছি। আরো ইন্টারেস্টিং ব্যাপার, যেই মেজর জিয়া ছিল বহিষ্কৃত জঙ্গি সম্পৃক্ততার কারণে, সেই মেজর জিয়া 5ই আগস্টের পরে প্রকাশ্যে এসেছে, সরকারের কাছে তার মামলা প্রত্যাহারের আবেদন করেছে, তাকে সসম্মানে পদ ফিরিয়ে দেওয়ার আবেদন করেছে। এই ব্যাপারগুলো নিয়ে কি আমরা সরকারের কাছ থেকে কোনো স্পষ্ট কোনো বার্তা, কোনো বক্তব্য কি পেয়েছি? আমরা স্পষ্ট কিছু পাইনি। তো এই জিনিসগুলোকে এনেবল করা না তাদেরকে সরকার, এগুলো কেন করছে? কারণ এদেরকে দিয়েই এই অবৈধ সরকার ক্ষমতায় থাকতে হবে। এদেরকে দিয়ে এরা যখন মাঠে অ্যাক্টিভ থাকবে, সাধারণ মানুষের ভিতরে একটা ভয় কাজ করবে, সাধারণ মানুষ ভয়ে কথা বলবে না। প্রাণের মায়া সবার আছে, এই মানুষকে ভয় ক্রিয়েট করে দিয়ে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে এনেবল করে এই সরকার এভাবে চলবে। এবং এটাই এই লক্ষ্যে তারা মানে যতদিন তাদের প্রয়োজন তারা এই ক্ষমতাটা এভাবে ধরে রাখবে, এটাই হবে। এবং ভবিষ্যতে কি হবে, এখানে আমার একটা পার্সোনাল অ্যানালাইসিস আছে যে ধরেন আজকে এই জিনিসগুলো যে ইমপ্লিমেন্ট হচ্ছে, যে নারীরা বের হইতে পারে না। আমি গতকালকে একটা রিপোর্ট দেখলাম, যেটা খুব সম্ভবত 8-10 দিন আগের রিপোর্ট। আমাদের যে রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি, তিনি বলেছেন যে তার ব্যবসা 5ই আগস্টের পরে 40% কমে গেছে এবং তার নিজের 3টা কিংবা 4টা রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। কেন? এর মানে এখানে 2টা ইন্ডিকেশন দেয়। এই প্রথম ইন্ডিকেশন হচ্ছে সাধারণ মানুষ আগে ধরেন পরিবার নিয়ে সপ্তাহে একদিন হয়তো রেস্তোরাঁয় খেতে যেত, এখন হয়তো সেটা 2 মাসে একবার যেতে পারতেছে। তার মানে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। সরাসরি ক্রয় ক্ষমতা কমার পেছনে এই যে 23 লক্ষ, খুব সম্ভবত সিপিডি বলেছে 23 লক্ষ মানুষ বেকার হয়েছে, এটার তো একটা ইম্প্যাক্ট আছে। পাশাপাশি আমরা এর আগের প্রতি রমজান মাসে কি দেখি নাই যে সেহরিতে মানুষ রেস্তোরাঁয় যে খাওয়া দাওয়া করতেছে? এবার কি সেটা দেখেছি? কেন দেখিনি? দেশে তো রিজার্ভ নাকি একের পর এক রেকর্ড করতেছে, দেশে তো দেশ নাকি অর্থনীতিতে ভয়ানকভাবে কামব্যাক করেছে। যদি সেটা সত্য ধরে নেই, তাহলে এই রেস্টুরেন্ট ব্যবসা ফল করার পেছনে কারণ কি? তার মানে নিরাপত্তাহীনতা। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। নিরাপত্তাহীনতায় কারা ভুগতেছে? নারীদেরকে নিয়ে ঘর থেকে বের হওয়া, রেস্তোরাঁয় যেয়ে খাওয়া, সেখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এগুলোর কনসিকুয়েন্স কি? মানুষ ধীরে ধীরে ভয় পাবে, ভীত হয়ে ঘরে ঢুকবে এবং তাদের রাস্তাটা, তারা যেই একটা ইসলামিক স্টেট তৈরি করতে চাচ্ছে, সেই রাস্তাটা সুগম হবে। পলাশ, মিশু বলছিল যে নিরাপত্তার কথা। আমি গতকাল রাতে দেখলাম যে পুলিশের অতিরিক্ত ডিআইজি, সম্ভবত উনি, তার বাসায় ডাকাতি হয়েছে। তো নিরাপত্তার অবস্থা আমি আপনাকে একটু ছোট করে বললাম আর কি। আমার কাছে মনে হয় যে এই যে বর্তমান পরিস্থিতি, সরকারি পদতে মনে করেন যে জামাত, শিবির, হিজবুত, জঙ্গি, আমরা যেটাই বলি, তারা তো নানা রকমের কাজ করছে। তাদের নেক্সট টার্গেটটা কি পলাশ? না পাচ্ছি যে
এই যে জিনিসটা আমরা হচ্ছে মিশু ভাই যে জিনিসটা বলছিলেন ওনার সাথে জাস্ট আমি হচ্ছে ছোট করে একটা হচ্ছে অ্যাড করি, সেটা হচ্ছে যে ধরেন আমাদের অনেকের মনে কিন্তু ধরেন আমরা যখন হচ্ছে বিভিন্ন জায়গায় আলোচনা করি মানুষজনের মনে কিন্তু ধরেন হচ্ছে যে এই কোয়েশ্চেনটা অনেক সময় আসে যে আমরা বলতেছি হচ্ছে জঙ্গিবাদের দিকে যাচ্ছে, তার দৃশ্যমান ইম্প্যাক্ট আমরা মাঠে দেখছি, কি ধরনের ইন্ডিকেটর দেখছি, অনেকে কিন্তু মনে করতে পারে যে কোনো জঙ্গি হামলা তো হচ্ছে না, বুঝছো? এই পারসেপশন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের অনেকের মাঝে, যারা সচেতন পর্যায়ের মানুষজন তাদের মাঝেও কই কোথাও তো বোমা হামলা টামলা এখন পর্যন্ত হয় নাই। তো এই কারণেই হচ্ছে আমি জিনিসটা বলার শুরু করেছি যে দেখেন বাংলাদেশ তার ইতিহাসে সবচেয়ে বেশি জঙ্গি আক্রমণ বা টেরর অ্যাটাক দেখেছে হচ্ছে 2004 থেকে শুরু করে 2003-এর লাস্ট থেকে শুরু করে হচ্ছে আপনার 2006 পর্যন্ত। এর কাজ বা এর প্রেক্ষাপট, এর পরিস্থিতি তৈরি হওয়া শুরু হয়েছিল কিন্তু 2001-এর পর থেকে, যখন আপনার হচ্ছে টুইন টাওয়ারে হামলা হলো, 9/11-এর যে অ্যাটাকটা আমরা বলি, তখন সারা বাংলাদেশে এই জামাত এবং এই ইসলামী দলগুলোর সমর্থনে কিন্তু হচ্ছে মিছিল হয়েছিল। আমার নিজের মনে আছে, আমি তখন মনে হয় ক্লাস 8-এর ছাত্র, তখন হচ্ছে আমার এই স্লোগান হয়েছিল যে বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। এই স্লোগান কিন্তু বাংলাদেশের সকল উপজেলায় প্রতিটা জুম্মার নামাজের পরপরই এই ধরনের মিছিল হইতো। তো এভাবে করে জিনিসগুলো হচ্ছে প্রথমে জেনারেলাইজ করা হয়, যে কাজটার যে প্রক্রিয়াটা এখন চলছে তার ইম্প্যাক্টই কিন্তু হচ্ছে আজকে এডিশনাল আপনার হচ্ছে এই ডিআইজি এর বাসায় হচ্ছে আপনার চুরি হচ্ছে, আমরা দেখতে আপনার কোনো ধরনের হচ্ছে এটার রেমেডি দেখতে পাচ্ছেন না। শুধুমাত্র একটা ঘটনা সামনে এসেছে, এরকম ঘটনা কিন্তু আরো প্রচুর হচ্ছে। কিন্তু মানুষজন যেহেতু হচ্ছে, এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা না থাকার কারণে আমরা জিনিসগুলো জানতে পারছি না, আর 2 নম্বর হচ্ছে বাংলাদেশে এখন পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ করছে না। আপনি এই ঢাকা শহরে যেমন হচ্ছে আপনার ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র নেতা এনসিপি নেতারা হচ্ছে আপনার নিয়োগ দেওয়া হয়েছে, অলিখিত ভাবে বাংলাদেশের সকল থানায় কিন্তু হচ্ছে এই কথিত এনসিপি নেতা বৈষম্য বিরোধী নেতাদের হচ্ছে একটা চক্র তৈরি হয়েছে। তাদের কথা ছাড়া কোনো মামলা হয় না। আপনার নিউট্রাল যে কোনো মানুষজনের সাথে গ্রামের প্রান্তিক লেভেল পর্যন্ত যোগাযোগ করে দেখেন যে তারা নিয়মতান্ত্রিক ভাবে কোনো একটা জিডি, কোনো একটা মামলা বা রেগুলার প্রক্রিয়ায় পুলিশের কোনো ধরনের হচ্ছে সাপোর্ট পাচ্ছে কিনা। এখন আমি পুলিশকে এককভাবে দোষ দেব না, বাস্তবতা হচ্ছে যে ধরেন তবে আপনার সাথে আমি এখানে দুটা ইনফরমেশন অ্যাড করে দিই। প্রথম ইনফরমেশন হচ্ছে আমরা জাস্ট 2 দিন আগে দেখেছি যে একজন আওয়ামী লীগের নেতার বাসায় যে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করছিল এনসিপির বৈষম্য বিরোধী নেতা, সেটা ভিডিও আকারে, যেহেতু ভিডিও ফুটেজ ছিল সামনে এসে গেছে, এটা ধামাচাপা দেওয়া যায়নি। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যেটা আরেকটা তথ্য আমি আপনি যে প্রেক্ষিতে বললেন যে এদের যে একটা নেটওয়ার্ক, এদের যে একটা সেট আপ হয়ে গেছে, সেটা এই যে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে হামলা হলো, সেটা নিয়ে এখন পর্যন্ত মামলাই নিচ্ছে না পুলিশ। আমি সেই পয়েন্টে বলছিলাম যে দেখেন তো এই আমরা মানে কোন দিকে যাচ্ছি আমরা। এভাবে আসলে হচ্ছে জিনিসগুলা ধাপে ধাপে হচ্ছে আপনার তৈরি করা হচ্ছে দেশকে অকার্যর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার কারণে, এমন একটা ভয়ের সংস্কৃতি যেন মানুষজন কোনো ধরনের কথাই, মানুষজন ধরেন হচ্ছে কখন বক্তব্য দেয়, নাম্বার 1 হচ্ছে যখন তাদের মনে আশা থাকে, এবং মানুষজন যখন হচ্ছে আপনার সম্পূর্ণভাবে হচ্ছে এই দেশকে যখন হচ্ছে আপনার ফেল স্টেটে পরিণত করবে, মানুষজনের যখন কোনো জায়গায় হচ্ছে কারো কাছে বলার জায়গা থাকবে না, তখনই তাদের জন্য তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, তাদের যে বৈদেশিক শক্তির মাধ্যমে, যে গোষ্ঠীর মাধ্যমে তারা নিয়োগ হয়েছে, সেই কাজগুলো তাদের করতে সুবিধা হবে। এটা যদি একটা নর্মাল স্টেটে তারা করতে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের পক্ষে হচ্ছে করাটা একটু কঠিন, কারণ কোনো না কোনো ফ্র্যাকশন থেকে সোসাইটির হয়তো একটা হচ্ছে রিপারকেশন আসতে পারে, হয়তো একটা বাধা আসতে পারে। এই কারণেই কিন্তু ধাপে ধাপে হচ্ছে আপনার প্রতিটা অর্গানকে হচ্ছে আপনার এরকম ভাবে হচ্ছে অকেজু করা হচ্ছে। পুলিশ ফাংশন করছে না, একদিকে হচ্ছে আপনার এনসিপির নেতৃবৃন্দ বা বলেন এই টোকাইগুলোর হচ্ছে যন্ত্রণায় পুলিশ ফাংশন করতে পারছে না, একই সাথে এই পুলিশের উপর হচ্ছে আপনার কন্টিনিউয়াস প্রেশার দিয়ে রাখা হচ্ছে যে আওয়ামী লীগ কর্মী সমর্থককে ধরার জন্য। তো পুলিশের যে অংশটা এখনো মোটামুটি ফাংশনাল আছে, তাদেরকে বের করা হচ্ছে আপনার আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে দমন পীড়নের কাজে। আর বাকি যেগুলো হচ্ছে যে এই চাঁদাবাজি, মামলাবাজি করা, সেগুলো হচ্ছে এনসিপি দায়িত্ব নিয়ে নিচ্ছে। তো একই সাথে আরেকটা জেনারেলাইজেশনের বিষয়টা আপনি একটু খেয়াল করে দেখেন, শুধুমাত্র কিন্তু হচ্ছে যে এটিএম আজহার যে মুক্তি দেওয়া হয়েছে, সংবর্ধনা দিয়েছে, তাই না। আপনি খেয়াল করে দেখেন, সে যখন মুক্তি পেয়েছে তার সাথে সাথেই হচ্ছে আমরা স্ট্যাটাস দেখতে পেয়েছি কার, বাংলাদেশের এই অবৈধ সরকার, অবৈধ বললেও তারা কিন্তু এখন পোর্টফোলিওটা দখল করছেন সেই আসিফ নজরুলের। এখন এই আপনি যখন হচ্ছে আইন উপদেষ্টা এই লেভেল থেকে, এই পর্যায় থেকে, সর্বোচ্চ পর্যায় থেকে যখন এই ধরনের হচ্ছে জাইজিকরণ টাইপের হচ্ছে আপনার বক্তব্য দেখতে পাবেন, স্বভাবতই কিন্তু সারা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেক পর্যায়ে এই বার্তাটা চলে যায় যে আসলে দেশের ক্ষমতায় কারা। এখন আসিফ নজরুলের প্রসঙ্গ যেহেতু চলে আসছে, এর বিরুদ্ধে 2 কথা বলার লোভ আমি সামলাতে পারছি না, ঠিক আছে।
কারণ আমরা দৃশ্যমান ভাবে শত্রু দেখি, জামাতে ইসলাম বাংলাদেশের দৃশ্যমান শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তারা আমাদের দৃশ্যমান শত্রু। তাদের বিরুদ্ধে ইডিওলজিক্যাল ফাইটটা আওয়ামী লীগকে দীর্ঘ সময় ধরে করতে হয়েছে, এখনো করতে হচ্ছে, ভবিষ্যতেও করতে হবে। কিন্তু এই চক্রের মাঝে এদেরকে আপনার হচ্ছে সাপোর্ট দেয়া, এদেরকে বিভিন্ন পর্যায়ে জায়েজিকরণের যে ব্যাপারটা, সেটা কিন্তু করেছে এই আসিফ নজরুলের মতো হচ্ছে লোকজন। এখন এই আসিফ নজরুল এত বড় ভণ্ড, মানে বর্তমানে যদি হচ্ছে আপনার এই ধরেন আপনার হচ্ছে যে শাসন ক্ষমতার শীর্ষে যারা আছে, ইউনুস বা শফিকের থেকে আসিফ নজরুল কিন্তু কম ভণ্ড না। তার মিষ্টি কথার কারণে মানুষজন জানে না, টকশোতে সুন্দর সুন্দর কথা বলে। তো এই আসিফ নজরুল আপনার হচ্ছে পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনা করার সময় বিশ্ববিদ্যালয়ে তার হিরো ছিল হচ্ছে গোলাম রহমান অভি, যে কিনা হচ্ছে ছাত্র দলের কুখ্যাত আপনার সন্ত্রাসী ছিল, পরবর্তীতে জাতীয় পার্টি থেকে এমপি হয়েছে এবং মডেল 3 নিয়ে হত্যা মামলা আসামে দেশ ছেড়ে চলে গেছে। সে এই অভিজ্ঞ নিয়ে কিন্তু তার হচ্ছে একটা আপনার ক্যাম্পাসের যুবক নামে একটা বইও ছিল, যেটাকে এই অভির তৎকালীন সন্ত্রাসী বা টেরর কার্যক্রমকে সে আপনার গ্লোরিফাই করে লিখেছিল। ফাস্ট ফরওয়ার্ড, সে যখন হচ্ছে আপনার পাস করে বের হয়, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তার কিন্তু অনার্স এবং মাস্টার্স একটা তো হচ্ছে ফার্স্ট ক্লাস নাই, দুইটাতেই তার হচ্ছে সেকেন্ড ক্লাস। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হচ্ছে পাস করে বের হয়, স্বভাবতই তার শিক্ষাগত যোগ্যতা অনুসারে কিন্তু তার হচ্ছে আপনার টিচার হওয়ার কথা না, এবং সেটা সে হয়ও নাই। কোনো না কোনো ভাবে সে হচ্ছে তৎকালীন সময় হচ্ছে ঘাতক দালাল নির্মূল কমিটির যে হচ্ছে শাহরিয়ার ভাই, উনার যে পত্রিকা ছিল, তার হচ্ছে ওই পত্রিকাতে সে হচ্ছে কাজ করতে ঢুকে। সেই সূত্র, সেই আপনার সুবাদে যখন 92 সালে যখন হচ্ছে ঘাতক দালাল নির্মূল কমিটির যখন শহীদ জননী জাহানার ইমামের মাধ্যমে যখন হচ্ছে আপনার গণ আদালত তৈরি হয়েছে, সেখানে কিন্তু সে যেহেতু একজন আইনের ছাত্র, যেহেতু হচ্ছে শাহরিয়ার ভাইয়ের অফিসে কাজ করে সাংবাদিক হিসেবে, তার ততদিন হচ্ছে একটা আপনার কি বলে অভিজ্ঞতা হয়েছে, তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল সারা বাংলাদেশ থেকে এই এক বছরে যত মামলাগুলা, যাদের যুদ্ধাপরাধীদের যে আপনার তথ্য প্রমাণ সারা বাংলাদেশ থেকে এই গণ আদালতের যারা আপনার হচ্ছে একসাথে করেছিল, সেগুলো হচ্ছে কম্পাইল করে রাখা, সেগুলো করার জন্য 1992 সালে 26শে মার্চ গণ আদালতের প্রথম অধিবেশনে কিন্তু যে 10 জনের নামে হচ্ছে আপনার বিচার প্রক্রিয়া শুরু করা হয়, এবং বলা হয়েছিল যে আপনার 16ই ডিসেম্বর দ্বিতীয় অধিবেশনে আপনার হচ্ছে তাদের বিরুদ্ধে হচ্ছে রায় ঘোষণা করা হবে বা পরবর্তী কার্যক্রম চালানো হবে। এই জিনিসগুলো কম্পাইল করার দায়িত্ব ছিল হচ্ছে এই আসিফ নজরুলের। ঠিক সেই সময়ে যখন তার কাছে সারা বাংলাদেশের সকল যুদ্ধাপরাধীদের, মূল যুদ্ধাপরাধীদের সকল ডকুমেন্ট তার কাছে, এবং সেটা কিন্তু হচ্ছে তার একা সে করে নাই, সারা বাংলাদেশ থেকে মানুষজন স্বতঃস্ফূর্ত ভাবে এসে হচ্ছে তাদের সেই ডকুমেন্ট সরবরাহ করেছে। সেই ডকুমেন্টে সে সেল আউট করে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে টিচার হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের যে চেয়ারম্যান ছিলেন স্বীকৃত রাজাকার, তার কাছে ট্রেড অফ করে সে হচ্ছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছিল। টিচার হওয়ার বাদে চাকরি আপনার স্থায়ী হওয়ার আগেই কিন্তু সে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে হচ্ছে বিদেশে চলে যায়। একটু ফাস্ট ফরওয়ার্ড করি, মীর কাসিমের অফিস, মীর কাসিমকে যখন গ্রেফতার করা হয়, তখন মীর কাসিমের হচ্ছে অফিস থেকে যখন বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ মানে আপনার হচ্ছে জব্দ করা হয়েছিল, সেখানে কিন্তু হচ্ছে আপনার আসিফ নজরুলের নাম ছিল, যে আসিফ নজরুল হচ্ছে তাত্ত্বিক সহযোগী জামাতে ইসলামের এবং এই যুদ্ধাপরাধীদের। অথচ এই আসিফ নজরুলের কিন্তু বিভিন্ন সময়ে প্রগতিশীলতার ব্যাগ ধরে তাকে আমরা সপরিবারে হচ্ছে মদের বোতল সমেত ছবি সহ দেখেছি, তাকে আমরা ধর্মীয় জ্ঞান দিতে দেখেছি, তাকে আমরা সুশীল বক্তব্য দিয়েছি। তো বেসিক্যালি হচ্ছে এরাই কিন্তু হচ্ছে বর্তমানে এই আসিফ নজরুলের মতো লোকজন, এই মুনাফিকরাই কিন্তু হচ্ছে এই জায়গা জীবন করছে। আর মিশুভাই যে জিনিসটা বললেন যে প্রথম যে মিটিংটা 5ই আগস্ট পরবর্তী সময়ে যারা হচ্ছে আপনার এই সরকার গঠনের ক্ষেত্রে, সেখানেও কিন্তু হচ্ছে এই আসিফ নজরুল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, জামাতের সাথে কোঅর্ডিনেশনে সে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। তো আসিফ নজরুলের কথা বললাম কারণ কি আমরা হচ্ছে এই কথাগুলো কিন্তু মানুষজন খুব বেশি হচ্ছে জানে না, কারণ তাদের এই ভদ্ররূপটা আমরা কাছে মানে সামনে থেকে দেখে এদের মিষ্টি কথা মানুষজন হচ্ছে ভুলে যায়। তো আসলে তারা চাচ্ছে কি, এই আইন উপদেষ্টা হচ্ছে রাষ্ট্রের একটা সর্বোচ্চ পর্যায়ে, বর্তমান সরকারি কাঠামোতে সেটা সর্বোচ্চ পর্যায়ে, সেখান থেকে যখন হচ্ছে আপনার চিহ্নিত এই যুদ্ধপথে জায়জীকরণ করা হচ্ছে, এই এনসিপি যারা হচ্ছে যে হাসনাত, এরা যখন হচ্ছে প্রকাশ্যে তাদের পক্ষে এসে দাঁড়াচ্ছে, তখন এই জিনিসটা খুবই দৃশ্যমান যে অলরেডি ইতিমধ্যেই তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা চেতনাকে হচ্ছে ধ্বংস করার জন্য যা যা করার পুরোটাই করেছে। বাকিটা হচ্ছে একটা জিনিসই বাকি আছে, দেশকে ধ্বংস, ব্যর্থ রাষ্ট্র করার বাকি প্রক্রিয়া সম্পন্ন করা। সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হইলে বাংলাদেশের সর্বস্তরে তাদেরকে হচ্ছে এই জামাতিকরণ, এই উগ্রপন্থার একটা আপনার হচ্ছে বিস্তার ঘটাতে হবে, যার কারণে কিন্তু এই সর্বোচ্চ পর্যায় থেকে এই আসিফ নজরুলরা আপনার হচ্ছে
এই স্ট্যাটাস দিয়ে এই জিনিসটা হচ্ছে জায়েজ করছে। আপনি দেখেন আমাদের সেনাপ্রধান কিছুদিন আগে বলেছে মব সন্ত্রাসের বিরুদ্ধে হচ্ছে আপনার ব্যবস্থা নেওয়া হবে, অনেকটা হুঁশিয়ারি প্রকাশ করেছেন। আমরা গত পরশুদিন দেখতে পেলাম গাজীপুরের ছাত্রলীগের একটা ছেলেকে, অন্ত নামে একটা ছেলেকে আপনার হচ্ছে বাসা থেকে হচ্ছে ধরে নিয়ে যাওয়া হয়, তারপরে তার মুক্তিপণ দাবি করা হয়, সেই মুক্তিপণ দেওয়ার পরেও তাকে হচ্ছে নির্মম ভাবে প্রহার করে বাসাতে ফেলে রাখা হয়। তো যখন এই ছেলেটাকে এই প্রহার করা হচ্ছিল তখন ভিডিও কনফারেন্সে ছিল হচ্ছে হাসনাতকে ভিডিও কনফারেন্সে তাকে দেখানো হয়। যারা ধরে নিয়ে গেছিল তারা দাবি করেছে, তারা বলেছে যে হাসনাত ভাই আপনার বিরুদ্ধে যারা গাজীপুরে হামলা করেছিল তাদেরকে ধরেছি। হাসনাতের জবাব ছিল হচ্ছে খেয়ে দে। তো এই দৃশ্যমান আওয়াজ দিয়ে যেটা আমি সবাই বললেন, জিএম কাদের বাড়িতে হামলাও কিন্তু হচ্ছে প্রেক্ষাপটটা সার্জিস স্ট্যাটাস দিয়েছে যে আপনার হচ্ছে আওয়ামী লীগের দোষর, তার বাড়ি এখনো ঠিক থাকে কেমনে, তার পরবর্তীতেই হামলা করেছে। তো তারা বাংলাদেশকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মাধ্যমে যে ন্যূনতম প্রতিবাদ করতে পারতো সেই অংশটাকে ইতিমধ্যেই তারা হচ্ছে দমিয়ে ফেলতে পেরেছে। বাকি যে জিনিসটা থাকে হচ্ছে আপনার, এবং জামাত তাদেরকে এই কাজে সাপোর্ট করেছে। এখন জামাত তার পেবেক নিচ্ছে, তার যে নেতারা ভিতরে ছিল তাদেরকে বের করে নিয়ে আসবে। তার নেতৃত্বে সারা বাংলাদেশে একটা হচ্ছে নতুন করে না, আগেও যে প্রচেষ্টা ছিল সফল হয় নাই, এখন শতভাগ একটা হচ্ছে জঙ্গি ইসলামী মৌলবাদী রাষ্ট্রে পরিণত করবে বাংলাদেশ। নিশ্চিতভাবেই দ্বিতীয় আফগানিস্তান হবে। এর যদি না অলৌকিক কিছু ঘটে, বর্তমান প্রেক্ষাপট যেদিকে যাচ্ছে বাংলাদেশকে আপনার হচ্ছে আফগানিস্তানের মতো হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র হওয়ার ছাড়া আর এর অন্য কোনো পরিণতি আমি দেখতে পাচ্ছি না। মিশু, আমি যখন পলাশের কথা শুনছিলাম তখন আমার কাছে একটা তথ্য এসেছে, আপনারা সবাই হয়তো পেয়েছেন, আমি একটু পড়ে শোনাতে চাচ্ছি দর্শক শ্রোতাদের জন্য। আমি আরিফ সোহেল জুলাই আগস্ট 2024 সাভার, চানখারপুল, ঢাকা ও গাজীপুরে সরাসরি হানাদার নিরাপত্তা বাহিনীর উপরে আক্রমণের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছি। আমার কোঅর্ডিনেশনে পথশিশু, শ্রমিক ও ছাত্ররা এসব অঞ্চলে আরবান কমান্ডো আক্রমণ পরিচালনা করেছে। সাভারে থানা লুট করে সশস্ত্র হয়ে গেরিলা জনযুদ্ধ পরিচালনার সকল প্রস্তুতি আমার নেতৃত্বে সম্পন্ন হয়েছিল। ৭১-এর মুক্তিযোদ্ধাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে বিপ্লবী জনতা ও দেশমাতৃকার প্রয়োজনে এই সকল কাজে অংশ ও নেতৃত্ব দিতে পারায় আমি গর্বিত। এখানে আরিফ সোহেল বলছে সে কিভাবে পুলিশের উপর আক্রমণ করেছে, তার সাথে তা কারা ছিল এবং সে কিভাবে কোঅর্ডিনেট করেছে। পরিস্থিতি আমরা প্রতি মুহূর্তে বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ঠিক হবে, যেখানে চিফ জাস্টিস গিয়ে আজহারের মুক্তির আগে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এবং আইন বিভাগের যে গ্রহণযোগ্যতা আমরা দেখেছি ইত্যবসরে ছিল তা প্রতিদিন যেভাবে বিনষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে কি মিশু কোনোভাবে আপনার মনে হয় যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি তার উন্নতি হবে এবং মব লিঞ্চিং বন্ধ হবে কারো আশ্বাসে, কারো হুঙ্কারে? এটা এটা আসলে প্রশ্নটা খুবই প্রয়োজনীয় এবং চিন্তার। তবে যেদিকে যাচ্ছে এই মুহূর্তে দেশ এবং যেভাবে প্রকাশ্যে পুলিশের উপর হামলার স্বীকারোক্তি আসছে, এর আগেও আমরা দেখেছি যে পুলিশ হত্যা স্বীকারোক্তি তাদেরই আরেকজন টেলিভিশনে দিয়েছে। এবং এখন আপনি যেই স্ট্যাটাসটার কথা বললেন আমি সেটা দেখেছি। এই যে প্রকাশ্যে বলার সাহসটা তারা কোত্থেকে পাচ্ছে, এটা একটা চিন্তার বিষয়। হ্যাঁ, তো তারা কেন বলছে প্রকাশ্যে? তারা বলছে কারণ তারা বর্তমানে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, অন্য যে কোনো বাহিনী বলেন, কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, কিংবা যে অর্গানগুলো আছে একটা দেশ চালানোর জন্য, তারা কোনোটার উপর বিশ্বাস রাখে না এবং তারা তাদের উপর এমন ভাবে একটা কন্ট্রোল নিয়েছে যে তারা বুক ফুলিয়ে বলতে পারছি এই পলাশ, আমি তোমাকে মেরেছি, কি করবা করো। ব্যাপারটা এখন এই পর্যায়ে আমি এই স্ট্যাটাসটাকে আমি এভাবে দেখি। তো এটা থেকে ফিরতে হলে সাধারণ মানুষকে বুঝতে হবে, সাধারণ মানুষের চোখের সামনে এই যে অন্ধের কাছে আয়না বিক্রি করা যে বাটপার লোকটা আছে, সেই সাধারণ মানুষকে বলতে হবে যে না, আমরা অন্ধ না। যদি তা না হয়, আসলে একটা জাতি যখন মেজরিটি খুব অন্ধ হয়ে যায়, এটা সত্যি, সেই জাতির পতন, সেই জাতির সর্বনাশ ঠেকানো কারো পক্ষেই সম্ভব না। আমরা যত কথাই বলি না কেন, আওয়ামী লীগকে এমন ভাবে তারা কি পরিমাণ আওয়ামী লীগের কর্মী, শুধুমাত্র সমর্থক জেলে আছে, 100 জনের উপর সাংসদ জেলখানায় আছে। হ্যাঁ, এছাড়া বাকি আপনার দেখেন এলাকায় যে চেয়ারম্যান পর্যায়ের, উপজেলা চেয়ারম্যান পর্যায়ের মানুষগুলোকে পর্যন্ত এক নোটিশে বরখাস্ত করা হয়েছে, বুঝছে না কেন? যাতে পুরো ইনফ্রাস্ট্রাকচারটা ধসে পড়ে, ভেঙে যায়।
সেই সব জায়গায় কাদেরকে বসানো হয়েছে? তাদের লোকজনকে প্রশাসক নামে নামে বসানো হয়েছে। যারা কি করছে? যারা কি করছে এটা তো আমরা এখন রিসেন্টলি টুকটাক আসছে। তো একটা জিনিস চিন্তা করেন, এইটুকুন আসছে না তাহলে কত গুণ? হ্যাঁ? এটা একটা সাধারণ চিন্তার বিষয়। আর এই যে পলাশ ভাই যে বলল যে আফগানিস্তান হওয়ার পথে কেউ ঠেকাতে পারবে না। আমি মনে করি আসলেই পারবে না। যদি না আমাদের সাধারণ মানুষ এটা রিয়ালাইজ করে। সাধারণ মানুষ রিয়ালাইজ না করলে, সাধারণ মানুষ যদি চায় যে আমরা আফগানিস্তান হব, সাধারণ মানুষ যদি সেটাকে স্বাগত জানায়, তাহলে কিছু করার নেই। আমাদের চোখের সামনে এই উদাহরণগুলো আছে বিশ্বের বিভিন্ন দেশে। ইরানের ও এত বড় উদাহরণ, ইভেন এমনকি আফগানিস্তানের উদাহরণ, এই কিছুদিন আগে সিরিয়াতে যা ঘটেছে উদাহরণ, লিবিয়ার উদাহরণ, ইরাকের উদাহরণ আমরা দেখেছি। প্রতিটা দেশে যখন কোন একটা বিদেশি শক্তি নিয়ন্ত্রণ নেয়, সেই দেশের ভবিষ্যৎ, কারণ তারা নিয়ন্ত্রণ তো সরাসরি এসে আপনার সামনে এসে বলবে না। আমেরিকান গভর্নমেন্ট বলেন কিংবা যে দেশের যারা নিয়ন্ত্রণ করবে, তারা এসে তো বলবে না যে আমি তোমার ক্ষমতা, ডোনাল্ড ট্রাম্প এসে তো বাংলাদেশে চিফ অ্যাডভাইজারের পদ নেবে না। তার জন্য সামনে একটা লেয়ার লাগে, যেটা ব্রিটিশরাও করেছিল মীর জাফরকে দিয়ে, ঠিক না? এই সামনের লেয়ারটা বসানো হয়ে গেছে। এখন সেই সামনের লেয়ারটাকে দিয়ে একটা দেশকে ফেইল্ড একটা স্টেট করতে হলে, সেটার জন্য সবচাইতে প্রমাণিত উপাদান হচ্ছে জঙ্গিবাদের দিকে দেশকে নিয়ে যাওয়া। এটা একদম প্রমাণিত। এটা তারা বিভিন্ন দেশে করেছে, সেটা থেকে ফলাফল পেয়েছে। সেই একই বিষয়টা আমাদের দেশে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে। এখন আমার ব্যক্তিগত একটা আশাবাদের জায়গা হলো, আমাদের মানুষ হয়তো ঘুরে দাঁড়াবে, কিন্তু ঘুরে দাঁড়ানোর আগে ক্ষতির পরিমাণটা এত বেশি পরিমাণে হবে, ওখান থেকে ঘুরে দাঁড়ানো। আমরা স্বাধীনতার ৫৪ বছরে যেটুকুন এসেছিলাম, এই জায়গাটা এত বেশি মাইনাসে চলে যাবে, আমরা হয়তো আর ১০০ বছরেও ফিরে আসতে পারবো কিনা যথেষ্ট সন্দেহ আছে আমার কাছে। পলাশ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে। আমি আপনাকে আপনার বিষয়ে একটা প্রশ্ন করব। নিরাপত্তা বিশ্লেষক যেহেতু আপনি আমাদেরকে একদম সংক্ষিপ্তভাবে বলবেন, করিডোর বন্দর নিয়ে আমরা এবং সেন্ট মার্টিন নিয়ে আমরা এই মুহূর্তে কি পরিস্থিতিতে আছি, আপনার নিরাপত্তা বিশ্লেষকের মন কি বলে, মানুষ কিভাবে সতর্ক থাকবে এই বিষয়ে? ধন্যবাদ আপা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য। দেখেন, এই করিডোর নিয়ে আমরা এই সরকারের পক্ষ থেকে কিন্তু এক একবার এক এক ধরনের কথা শুনতে পেয়েছি, কিন্তু তার থেকে আশঙ্কাজনক বিষয় যে জিনিসটা হচ্ছে, যখন এই বিষয়টা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা করার পরেই কিন্তু তারা এটা নিয়ে বিবৃতি দেওয়া শুরু করে। বাট বাস্তবতা হচ্ছে এই গভর্নমেন্ট, মানে ইন্টারিম গভর্নমেন্ট অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই কিন্তু এটা কাজ শুরু হয়েছিল। কারণ আপনার এই করিডোর নিয়ে বহুজাতিক যে আলোচনা, সেটা একদিনে হয় নাই, বাট এটা সামনে আসতে সময় লেগেছে। আপনি দেখেন, এই সরকার ক্ষমতায় আসার পরপরই, ক্ষমতা দখলের পরপরই সেন্ট মার্টিনে কিন্তু মানুষজন যাতায়াত সীমিত করা হয়েছে। যে একটা জেটি ছিল, কোনো কারণ ছাড়া সেই জেটিটা ভেঙে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কিন্তু কেউ জানে না যে কক্সবাজারে কি হচ্ছে। কক্সবাজার মানুষজন আপনার নিদারুণ খারাপ সময় কাটাচ্ছে, কিন্তু কক্সবাজার নিয়ে তাদের ফিউচার প্ল্যানটা কি? ইনিশিয়াল স্টেজে তারা সেখানকার মানুষজনকে আপনার সেখানে মানুষজনের যাতায়াত সীমিত করেছে। ওইখানে পরিস্থিতি এমন করে সেন্ট মার্টিনে, এবং পরিস্থিতি এমন করছে যে সেন্ট মার্টিন মানুষজন কিন্তু এখন বাধ্য হচ্ছে আপনার টেকনাফে বা অন্যান্য জায়গায় চলে আসতে, কারণ সেখানে আপনার তাদের পর্যটন, তাদের একমাত্র বিজনেস। আপনার যখন পর্যটন থাকবে না, আপনার যখন সেখানে নিয়মিত ইলেকট্রিসিটি থাকে না, সেখানে নিয়মিত আপনার কোনো ধরনের জরুরি পণ্য পৌঁছাচ্ছে না, যেহেতু আপনার যাতায়াত সীমিত করা হয়েছে। সো আলটিমেটলি মানুষজন কিন্তু ছেড়ে যাবে, সেটাকে পাকা করা হচ্ছে। করিডোরের বিষয়টা আপনি দেখেন যে করিডোর তারা কাজ শুরু করেছিল আগে, কিন্তু যখন এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পর্যায়ে, যেহেতু বাংলাদেশে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কিন্তু বাইরে থেকে আপনার যে ধরনের মিডিয়া পরিচালিত হচ্ছে, তারা কিন্তু এটা নিয়ে প্রচুর কনসার্ন জানানোর পরে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে আলোচনা হওয়ার পরে কিন্তু সেনাপ্রধানের তরফ থেকে একটা বিবৃতি এসেছে যে না, তারা করিডোরকে না বলেছে। সেনাপ্রধান যখন বলে যে ব্লাডি করিডোর বিজনেসকে আমরা সেনাবাহিনী মানা করছে, তার মানে দেয়ার ইজ এ ব্লাডি করিডোর বিজনেস ওভার দেয়ার, আদার দেন দ্যাট ওনার তো না করার কথা না। এখন কি হচ্ছে দেখেন, এখন করিডোর আপনার সেনা প্রধানের আপনার বক্তব্যের পর দিনই আমরা এটার যে মূল মাস্টার মাইন্ড, বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসা আমাদের কথিত জাতীয় নিরাপত্তা
উপদেষ্টা পদ যে দখল করেছেন মিস্টার খলিফুর রহমান ওরফে রজার খলিল, সে কিন্তু বসে নাই। ইভেন তার পরের দিনে সেনা প্রধানের বক্তব্যের পরের দিনেও কিন্তু সংবাদ সম্মেলনে সে বলেছে যে না, এটা করিডোর না, আমরা হচ্ছে এটা মানবিক চ্যানেল। ডাস্টবিন শফিক এই করিডোর বাদ দিয়ে একটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান চ্যানেল নামে শব্দ ব্যবহার করছে। তার পরবর্তীতে আমরা কি দেখলাম দেখেন, যে সেনাপ্রধানের ওই বক্তব্যের পরে বাংলাদেশে পার্সপেক্টিভে করিডোরে আলোচনাটা একটু সীমিত হলেও, একটু স্থিমিত হলেও, কিংবা আপনার হচ্ছে এটাকে একটা ভিন্ন নামে আপনার হচ্ছে রূপ দেওয়ার চেষ্টা করা হলেও চেষ্টা কিন্তু হচ্ছে থেমে নাই। এই রজার খলিলকে হচ্ছে আমরা কাতারে যেতে দেখেছি, সেখানে সে হচ্ছে সেখানেও সেটা বহুজাতি হচ্ছে মিটিং করছে, সে সিঙ্গাপুরে যাচ্ছে একটা সম্মেলনে যেখানে হচ্ছে নর্মালি হচ্ছে মিলিটারি অফিসারদের যাওয়ার কথা। তার মানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে করিডোর নিয়ে হচ্ছে আমাদের প্রত্যেকেরই সচেতন থাকা উচিত, কারণ দিস ব্লাডি করিডোর বিজনেস, আমি সেনাপ্রধানের পাশে যদি বলতে চাই, স্টিল অন। এখন এটা কোন পর্যায়ে করা হবে, কিভাবে করা হবে না করবে, আমরা আজকে শুনতে পাচ্ছি যে এই কক্সবাজার এবং হচ্ছে বান্দরবনকে হচ্ছে আপনার মিলিটারি অপারেশন জোন ঘোষণা করা হতে পারে। তো এই কোনোটাই কিন্তু হচ্ছে আপনার সাধারণ মানুষজনের সাথে, বা যেহেতু হচ্ছে এই বর্তমান সরকারের সাধারণ মানুষের সাথে কোনো ধরনের হচ্ছে যোগাযোগ নেই, কোনো ধরনের দায়বদ্ধতাও নেই, এবং কোনো পর্যায়ে কিন্তু মানুষজন জানতে পারছে না বা জানার কোনো সুযোগও নেই। কিন্তু আমি যে জিনিসটা বলবো যে মানুষজনকে কনসার্ন থাকতে হবে। চিটাগাংয়ের মানুষ আপনারা দেখেন সেখানে কি হচ্ছে। বন্দরের ব্যাপারে যদি বলেন, বন্দর ইস্যু কিন্তু হচ্ছে ডক্টর ইউনূস গে বলে এসেছে যে আমি কোনো কিছু শুনতে চাই না, দুনিয়ার সেরা আপনার যারা আছে তাদেরকে হচ্ছে বন্দর দিয়ে আসতে হবে। যখন সেটা নিয়ে হচ্ছে আপনার প্রতিবাদ হলো, যখন এটা নিয়ে হচ্ছে মানুষজনের মাঝে হচ্ছে রিপার্কেশন দেখা দিল, তখন ডাস্টবিন শফিক বলছে না, বন্দর আপনারা যেভাবে ভাবছেন বিষয়টা এরকম না। মানে তারা বোঝানোর চেষ্টা করে যে তাদের বাইরে মানুষজন আর কিছুই বুঝে না। আমি শেষ করে যে জিনিসটা বলতে চাই, করিডোর বিজনেস স্টিল অন, বন্দর বিদেশি শক্তিকে দেওয়া এই পরিকল্পনা স্টিল অন, সেন্ট মার্টিন এর ফিউচার স্টিল আমরা আপনার হচ্ছে থ্রেট। এখন এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যারা সচেতন মানুষ আছেন, যাদের জানার সুযোগ আছে, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা জানার চেষ্টা করুন, আপনারা বোঝার চেষ্টা করুন, এবং প্রত্যেক পর্যায়ে থেকে এই জিনিসটা নিয়ে একটা হচ্ছে জনসচেতনতা তৈরির চেষ্টা করুন। তার কারণটা হচ্ছে কেন এইগুলো আহ্বান, আমি আবারও বলি, ডক্টর ইউনূসকে এই জিনিসগুলো দেওয়ার জন্যই তার আপনার হচ্ছে নিয়োগকর্তারা এজেন্ডা বসিয়েছে। আপনি যত কথাই করেন না, কাজ না করেন, তাকে এই জিনিসগুলো দিতেই হবে। এর যদি কিন্তু তবে নাই, এটার জন্যই সে এখন, এটার জন্য কিন্তু সে হচ্ছে দেশের জঙ্গি আপনার হচ্ছে কায়েম করে মানুষের দৃষ্টি অন্যদিকে রাখছে। আমরা এখনই শেষ করবো মিশু, আপনার কাছে আমার এটা একটা ব্যক্তিগত আবেদন দর্শক শ্রোতাদের পক্ষ থেকে। আপনি যেহেতু একজন তথ্য প্রযুক্তিবিদ এবং আপনি কিছুদিন আগে দেখিয়েছেন যে কোনো একটা স্ট্যাটাস জঙ্গি বন্ধু ইউনূসের বট বাহিনী কিভাবে 80টা 90টা একসাথে পোস্ট দেয়। এই যে ডিজিটাল ক্রুসেড হচ্ছে, হ্যাঁ, এই ডিজিটাল ক্রুসেডের শিকার কিন্তু আমরা জুলাই আগস্টে হয়েছি, অপপ্রচারের, মিথ্যা তথ্যের। এই ডিজিটাল ক্রুসেডকে ঠেকানোর এবং এই ডিজিটাল ক্রুসেডকে বুঝার কোনো সংক্ষিপ্ত উপায় কি সাধারণ মানুষের আছে, এবং তারা যেন এই অপতথ্য গলদকরণ না করে, সেই ব্যাপারে কি আপনার কোনো পরামর্শ আছে? আপনি 2 মিনিটের মধ্যে শেষ করবেন মিশু। আচ্ছা, সাধারণ মানুষের আসলে সাধারণ মানুষ আমাদের যেহেতু মেজরিটি এই টেকনিক্যাল ব্যাপারগুলো খুব সহজে ধরতে পারে না, এটা ধরাও খুব কঠিন। আমি শুধুমাত্র এই ডক্টর ইউনূসের এটা না, আমি জুলাইতে একটি এরকমই এমন একটি ব্যাপার ধরিয়ে দিয়েছিলাম, একটি পত্রিকা যেখানে 10,000 নিহতের খবর প্রকাশ করা হয়েছিল জুলাইয়ের আপনার খুব সম্ভবত 27 কিংবা 22-23 তারিখের দিকে। সেই পত্রিকাটি রেজিস্ট্রেশন হয়েছিল এপ্রিলে 24-এ, ডোমেইন যেটাকে বাংলা জার্মান থেকে পরিচালিত। সেই মুহূর্তে যখন আমি সেই জিনিসটা ধরে দেই, প্রকাশ করে দেই, আমি ভয়ানক রকমের অনলাইনে হ্যারাসমেন্টের শিকার হয়েছি, ব্যক্তিগত পর্যায়ে হ্যারাসমেন্টের শিকার হয়েছি, এবং বাস্তব জীবনে হ্যারাসমেন্টের শিকার হয়েছি যে কেন আমি এই তথ্যটা উন্মোচন করে দিয়েছি কিংবা কেন। হ্যাঁ, সেখানে কিন্তু 10,000 নিহতের খবর বলা হয়েছিল, মিরর এশিয়া বা এশিয়া, হ্যাঁ। এবং যারা করেছে তারা কিন্তু এখন সে ব্যাপারে কোনো অনুতপ্ত না। হ্যাঁ, তো ঠিক একইভাবে এই প্রচারণাগুলো যে চালাচ্ছে এই মুহূর্তে, আমি এরপরে আরো 2টা ঘটনা ধরিয়ে দিয়েছি। একটি হচ্ছে বিডা যে সম্মেলনটা, সেটা নিয়ে কিভাবে প্রচারণা চালানো হয়েছে, আমি একটু স্যাটার করে দেখিয়েছি, বাট প্রমাণ সহ। এরপরে হচ্ছে এই যে 5 বছর ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাওয়ার যে আইডিগুলো, এটা ধরা কঠিন না। তবে যে মুহূর্তে আপনারা দেখবেন যে এরকম খুব সুন্দর সাজানো গোছানো একটা লেখা এমন একটি আইডি থেকে প্রচার হচ্ছে, আপনি সেই আইডিটা একটু দিয়ে দেখবেন সেই আইডির মান কি। একজন ভালো লেখক যদি ভালো লেখা লিখে, সেটা নিয়মিত কিন্তু তার সে একটা মান, মানে একটা স্ট্যান্ডার্ড থাকবে। হঠাৎ করে একটা আইডিতে খুব খুব চমৎকার একটা লেখা দেখেই অভিভূত হয়ে যাওয়া, মানে মোহে পড়ে যাওয়ার কোনো মানে নাই।
হ্যাঁ, এটা একটা হচ্ছে। আমি শেষ করার আগে দুটা ইম্পর্টেন্ট পয়েন্ট যুক্ত করে দিয়ে যাই। এই মুহূর্তে দুটা ক্যাম্পেইন চলছে। একটা ক্যাম্পেইন চলছে, আশিক চৌধুরী চট্টগ্রাম বন্দরকে উন্নত করতে চাচ্ছে। সে আসলে ঘুষখোরদের বিরুদ্ধে, হ্যাঁ, এটা একটা ক্যাম্পেইন চলছে। আর দ্বিতীয় ক্যাম্পেইন চলছে আমাদের এই যে নারীদের বিরুদ্ধে। হ্যাঁ, নারীরা চাকরি করে কি এমন হয়েছে, নারীরা স্বাবলম্বী হয়ে গিয়ে এই একটা ক্যাম্পেইন চলছে। এবং আমি আপনাদেরকে বলে রাখি, নারীদের বিরুদ্ধে এই ক্যাম্পেইনটা এখনো খুব একটা দৃশ্যমান না, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেহেতু ব্যাপারটা নিয়ে ঘেঁটে ফেলেছি, আমি বলবো যে কি কয়েকদিনের মধ্যে এই জিনিসটা ভয়ানকভাবে আপনারা সবাই নিজেদের ফিরে দেখতে পারবেন যে নারীদেরকে কিভাবে ঘরমুখী করার জন্য এই ধরনের ক্যাম্পেইনগুলো চালানো হবে। ধন্যবাদ। মিশু এবং পলাশ, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষে আছি। আপনারা জানেন দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, আমরা যেই কথাই বলবো, ইউনূস সরকারের এই শাহানামা আমাদের শেষ হবে না। আমাদের একটাই আহ্বান থাকবে মানুষের কাছে, জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে, আপনারা সতর্ক থাকেন। আপনারা আপনাদের দেশপ্রেমের জায়গা থেকে দেশকে রক্ষা করেন। সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নয়। আমরা আজকে চলে যাচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে। মিশু এবং পলাশ, আমরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে বলতে এই মুহূর্তে বাড়ি যাব। আমরা স্টুডিওর বাইরে আবার কথা বলবো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা ছিলেন তাদেরকে শুভরাত এবং ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।